আমি মনে হয় এই প্রথমবারের মতো কোনো টিভি চ্যানেল বা কোনো চ্যানেলে বললাম যে র্যাবের মহাপরিচালকের সাথে আমার 1-to-1 দীর্ঘ আলাপ হয়েছে। সেটি হচ্ছে যে আপনাকে ক্রমাগতভাবে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। গৃহযুদ্ধ আমি বলেছি, আমাদের দেশে গৃহযুদ্ধের কথা আমি বলেছি ফরমালি শুরু হয়েছিল 5ই ফেব্রুয়ারি যখন 32 ভাঙাটা শুরু হয়েছিল। একই সাথে আমি এটাও বলেছি যে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে বঙ্গবন্ধু কন্যাকে এই অবৈধ ট্রাইব্যুনাল, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেওয়ার মধ্য থেকে। বাংলাদেশে এখন শুধুমাত্র আসলে সত্যি কথা বলতে গেরিলা বিপ্লব, সশস্ত্র বিপ্লবী আপনার দেখা বাকি রয়েছে। মানুষজন, সাধারণ মানুষ নেমে পড়বে, আপনাকে কিছুই বলতে হবে না। কোনো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকেও কিছু বলতে হবে না। সাধারণ মানুষ তার জানমাল বাঁচানোর জন্য এমনি অস্ত্র নিয়ে হাতে নেমে পড়বে, কারণ আর তো কোনো রাস্তা বাকি রাখি না। রাস্তা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বঙ্গবন্ধুর কথা বলতে পারবেন না, মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না, আপনি রাস্তাতে বের হতে পারবেন না, আপনি মুক্তিযুদ্ধের বই পর্যন্ত কিনতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে মেরে ফেলবে। আপনাকে 32 নম্বরের ছোট বাচ্চা 32 নম্বরের ইট তার ব্যাগের মধ্যে, তাকে আপনি আটক করেছেন, 14 বছরের একটা ছেলেকে, তার কাছে অসমাপ্ত আত্মজীবনী, সেটা আপনি সিজ করেছেন। আপনাকে কোন জায়গা পর্যন্ত বলা যায় দেয়ালে পিঠ থেকে ফেলেছে? আমার তো মানে দেয়ালে না, দেয়ালে পিঠ থেকে আপনাকে অলরেডি দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে ফেলানো হচ্ছে। এখন আপনাকে হিট ব্যাক করতেই হবে, ব্যাক করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আর কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন করবো। আমরা জানি যে সম্প্রতি আমি আজকে পত্রিকায় পড়ছিলাম যে বড় ধরনের কর্মসূচি আসছে বন্দরকে ঘিরে, যেখানে এই সরকার সবচেয়ে বড় রাজনীতিটা করেছে। 17 নভেম্বর এই যে আপনার দেখেন তার যে পলিটিক্সটা, একদিকে আদালতের রায় দেওয়া, অন্যদিকে 32কে 32 ঘুরিয়ে দিতে চাওয়া। আমরা যে 32কে চোখের সামনে ধ্বংস হতে দেখেছি, সেইখানে তিনি আবার সেনাবাহিনী পাঠিয়েছেন, পুলিশ পাঠিয়েছেন। একই সাথে তিনি হচ্ছে বন্দর কিন্তু বিদেশিদের হাতে তুলে দিয়েছেন। এই যে একটা বিশাল পলিটিক্যাল গেম, এটাকে আমাদের দেশের জনগণ বুঝতে পেরেছে, বা হচ্ছে জনগণ বুঝতে পারলেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচারের মাধ্যমে একটা দেশকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, এই সামগ্রিক বিষয়টাকে আপনি যদি খুব ছোট্ট করে 2 মিনিটের মধ্যে যদি আমাদেরকে বলতেন। আমার মনে হয় সাধারণ মানুষ এগুলো বুঝতে পেরেছে সোফার। তারা একটা ভয়ের মধ্যে বসবাস করছে যে এত আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, এত পুরনো একটা দল, তাদেরকে যদি এরকম একটা অবস্থার মধ্যে ফেলে দেয় বা একেবারে মেটিকুলাস ডিজাইন করে রাস্তার মধ্যে অস্ত্রের ঝনঝনানি, এই সমস্ত কিছু চিন্তা করে সাধারণ মানুষ হয়তো বা ভয় বের হচ্ছে না। এই যে সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন দিচ্ছে, এটি আমরা লকডাউনে দেখে ফেলেছি, ঘর থেকেই মানুষ বের হয়নি। আর তাছাড়া অসংখ্য মানুষের বিট্রিয়ালও তো আছে, তাই না? অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে, তারা ইগোর কারণে এখনো কথা বলছে না। সবকিছু মিলে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় আমরা পার করছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলো এত ফাস্ট ঘটে যাচ্ছে, বাংলাদেশের পুরো জিওগ্রাফি এবং বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি, আমি আপনাকে শুধু একটা কথাই বলি যে এটা এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে কোনো কিছুই ভালোর দিকে যাচ্ছে না। আমি সেন্স করতে পারছি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর ব্লাড বাথ এইদিকেই পড়ে গেছে। হ্যাঁ, একদম। ধন্যবাদ, ধন্যবাদ। আমি ফিরে যাব একটু ভিন্ন প্রসঙ্গে। অবশ্যই এটা হচ্ছে যে আপনার যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের মাধ্যমে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে অবৈধভাবে বা হচ্ছে যে অযৌক্তিকভাবে আপনার শাস্তি প্রদান করা হয়েছে, আমরা দেখেছি যে এই রায়ের পরপরই বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা, বিশেষ করে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আজকেও ইউরোপীয় ইউনিয়নের 5টা মানবাধিকার সংস্থা এটা নিয়ে বিবৃতি প্রদান করেছে। আমি যে জিনিসগুলা একটু বলতে চাচ্ছি, যেমন জাতিসংঘ কিংবা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ বা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা ওভারঅল যে কথাগুলো বলেছে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার চালানো, পছন্দের আইনজীবী নিয়োগ না দেয়, আপনি ইতিমধ্যে এগুলো ব্যাখ্যা করেছেন। এখানে যে জিনিসটা আমি বলতে চাই যে হচ্ছে যে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গুরুতর আইনি অসত্যতা, নজিরবিহীন দ্রুত বিচার এবং অসম্পূর্ণ প্রক্রিয়া, এই যে মন্তব্যগুলো তারা করেছে, সেই মন্তব্যের মাধ্যমে কি আপনার মনে হয় না এইগুলো কি আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড লঙ্ঘন করেছে? শুধুমাত্র বাংলাদেশের নয়, পুরো পৃথিবীতে যে মানবাধিকার বা মানুষের রাইটস রক্ষা করার জন্য একটা আদালতে যে প্রসিডিওর আপনি ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন, বাট এইটার সাথে যদি আপনি আন্তর্জাতিকভাবে কম্পারেটিভলি একটা ছোট্ট একটা ডিসকাশন আপনি যদি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের দর্শকদের জন্য যদি বলেন। আমি আপনাকে 2 থেকে 3 মিনিট দিব না, আমি আপনাকে শুধু বলি যে বাজারে যদি আপনি ধনেপাতা কিনেন এবং সেটার রিসিপ্ট যদি আপনি আনেন, যে ধনেপাতার রিসিপ্ট দেন, সেই রিসিপ্ট নিয়ে আপনি গবেষণা করতে পারেন না।
না না। অর্থাৎ আপনি একটা বিচার ব্যবস্থা যখন মানে একটা রিয়েল, আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে হেগে, ইন্টারন্যাশনাল নেদারল্যান্ডে যেটা আছে, আপনি সেটার বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। আমি আপনার সাথে এই আইনে কোথাও প্রবলেম আছে, কি আছে না আছে, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টার সাথে আপনি আলোচনা করতে পারবো। ইগোস্লাভিয়া ট্রাইব্যুনাল বলেন, রুয়ান্ডা ট্রাইব্যুনাল বলেন, নানান ধরনের আলোচনা করতে পারবো, কারণ এগুলোকে অনেক ভেবে চিন্তে বুদ্ধি করে বের করা হয়েছে। আপনি যদি এমনকি একেবারে হালে জনি ডেপ এবং তার গার্লফ্রেন্ডের যেই মামলার ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটি আলোচনা করলে আপনাকে বলতে পারবো যে কোথায় আইনি লুফল হয়েছে, কি হয়েছে না হয়েছে, এভরিথিং। আপনি এমন একটা ট্রাইব্যুনালের আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে আলোচনা করছেন যেটি অনেকটা বাসাতে এসে আপনি ধনে পাতার ওই রিসিপ্ট নিয়ে আপনি আলোচনা করছেন। এটা এই আলোচনা করা মানে হচ্ছে জাস্ট টাইম, এটা জাস্ট কিছুই না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, এই উঠছেরই তোর বিয়া। হ্যাঁ, আজকে বিয়ে ব্যাপারটা এমন যে এই বলি, সেটা হচ্ছে ওই হলুদ হিমু কালো র্যাব, একটা বই আছে হুমায়ুন আহমেদের, হলুদ হিমু কালো র্যাবের মধ্যে ওই যে হিমু যে ক্যারেক্টারটা আছে, তাকে পুলিশ অফিসার বলছে, এই তুই রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিলি কেন রে এত রাতে? স্যার রাত্রে একটু ঘুরতে মন চাইছে স্যার। হ্যাঁ ঠিক আছে, তুই গান্ধীর ছাগল চুরি করেছিস? স্যার আমি গান্ধীর ছাগল চুরি করেছি। কিভাবে স্যার চুরি করেছি? বলে তুই করেছিস 1946 সালে যে গান্ধীর ছাগল চুরি হয়েছে নোয়াখালী থেকে। তো হিমু বলেছে জি স্যার করেছি, খালি একটু ধরায়া দেন কেমনে চুরি করেছি, তাহলে স্যার আমি করেছি। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি গান্ধীর ছাগল চুরি করেছেন, এইটা বললেও আপনি অবাক হবেন না। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি যা ইচ্ছা তাই আপনি আইনে ঢুকাতে পারেন, আপনার আইন আদালত আপনার যা মন চায় করবেন। হ্যাঁ, নেপোলিয়ন বোনাপার্টের সাথে কি যুদ্ধ হয়েছিল ওই ফ্রেঞ্চ রেভলিউশনের সময়, কার সাথে কি হয়েছিল, বা রাজা অষ্টম জর্জের কি হয়েছিল, আপনি সেখানেও বলতে পারবেন যে ওইখানে যে রাজা জর্জ একটা ব্যথা পেয়েছিল ইট পরে পাথর পরে, ওইটা তুই মেরেছিলি বাংলাদেশ থেকে, ওইটারও বিচার আপনি করতে পারবেন বাংলাদেশে বসে, কোনো সমস্যা নাই। ওই আলোচনা ওই পর্যন্ত, ওই ফান পার্ট পর্যন্ত। এটা নিয়ে গভীর আলোচনা কাকে নিয়ে করব? এই রাজাকার তাজুল, এই যে কার্টুনের মতো দেখতে, এই যে লোক বলে পেলাল কোড, আর এই কার্টুনের মতো তাজুল ইসলাম, একে নিয়ে আমি গবেষণা করব? আমি আপনাকে বলি, আমি প্রথম 3টা বই লিখেছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর উপরে, আন্তর্জাতিক অপরাধ আদালতের উপরে করেছি। আমি দুইটা আমি অস্ট্রেলিয়া সুপ্রিম কোর্টের লয়ার, আমি নিউজিল্যান্ড হাইকোর্টের লয়ার, আমি ইংল্যান্ডে ফরেন লয়ার হিসেবে প্র্যাকটিস করতে পারি। সো এরকম একটা অবস্থানে থেকে আমি এই কার্টুনকে নিয়ে আলোচনা করব? ও আলোচনার যোগ্য? আপনি বলেন। যোগ্য না, আমি আপনার সাথে একমত, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমাদের দেশের মানুষ তো যোগ্য মানুষ না দেখে অভ্যস্ত হইতে না, আমাদের দেশের অন্যান্য আদালত নিয়ে আমি কথা বলতে পারি, ব্যাপারটা না এমন যে আদালত নিয়ে। আমি বলছি যে এই ট্রাইব্যুনালটাকে এমন একটা কার্টুনে পরিণত করা হয়েছে, রীতিমতো একটা কার্টুনে। এই কার্টুন নিয়ে কি আলোচনা করবো? এটা নিয়ে এক শব্দই বলতে পারি, গেলি। এক শব্দে বলতে পারি, গেলি। অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে আপনাকে সবগুলোই আমরা জানি যে একই, বাট একটা জিনিস শুধু আমি জানতে চাই, যে সেটা হচ্ছে আপনি আইনের মাধ্যমে বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে। আমি যে প্রশ্নটা করতে চাই, যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রায়কে অস্বচ্ছ, ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছে, তখন এই রায়ের সত্যিকার অর্থে ভবিষ্যৎ বৈধতা কতটা টিকে থাকবে বলে আপনি মনে করেন? এগুলো সব ভয়েড অ্যাব ইনিশিও ভাই, এগুলো ভয়েড অ্যাব ইনিশিও মানে শুরুতেই বাতিল। মাথাতে রাখবেন যে আমরা এই যে এই ইউনেস্কোর মাধ্যমে যদি কোনো ইলেকশন হয়, মানে আপনার এই ট্রাইব্যুনালের মাধ্যমে বা এই সরকার যা যা করেছে, এই অবৈধ সরকার, এগুলো ভবিষ্যতে সমস্ত কিছু বাতিল হয়ে যাবে 5ম সংশোধনীর মাধ্যমে। এই যে আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়ে 2টা জিনিসকে দেখাই, এটা একটু দেখানো দরকার। এটা দেখাতে আমার, এই যে আপনার 1979 সালের 5ম সংশোধনীর এই পুরো পার্লামেন্টের সেশন, ঠিক আছে, এটা 1979 সালে পার্লামেন্টের সেশন হয়েছিল। সেখানে আপনার ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করা হয়েছিল, অর্থাৎ কোন খুনের বিচার করা যাবে না, সেই ইনডেমনিটি অধ্যাদেশকে আপনার সংবিধানের ভিতরে ঢোকানো হয়েছিল। 150 নম্বর অনুচ্ছেদের 18 প্যারাতে ঢোকানো হয়েছিল। পরবর্তী সময় এই 5th অ্যামেন্ডমেন্ট এসে
এই সায়েম, জিয়া, তারপরে মোস্তাকের শাসনামল অবৈধ ঘোষণা করেছিল না? হ্যাঁ, এবং করেছে। এবং 7th অ্যামেন্ডমেন্টে এরশাদের শাসনামল অবৈধ ঘোষণা করা হয়েছে না? জি। ফলে ভবিষ্যতে এইটাকেও অবৈধ ঘোষণা করা হবে এবং এটার জন্য আদালতে যেতে হবে না, আদালতের কোনো দরকার নেই। এটা শুরুতেই বাতিল। আমাদের প্রসিডিং শুরুই হবে হচ্ছে 5ই অগাস্ট 2024 সালের পর থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নিঝুম ভাই আপনার কাছে একটা শেষ প্রশ্ন করব। হ্যাঁ, আপনি খুবই বিজ্ঞ মানুষ। আমি সেই জায়গায় আমি আইনের ছাত্র না, আইনের ব্যাকগ্রাউন্ড না, আমার আসলে কিউরিসিটি থেকে আমার দর্শকদের জন্য সত্যি আজকে আমরা দেখেছি যে আমরা তো বিচারের কথাগুলো বললাম, আমরা একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, যে সেটা হচ্ছে আজকে আমরা দেখেছি যে আদালত থেকে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার তারা পুনর্বহাল করেছে, কিন্তু তারা বলেছে যেটা যে এই নির্বাচন মানে সামনের যে নির্বাচনটা আছে সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আমরা যদি ত্রয়োদশ সংশোধনের দিকটা যদি দেখি, আমরা যদি আমরা যদি 2011 সালের মানে হচ্ছে যে সংবিধানের সংশোধনীটা দেখি, বা হচ্ছে পার্লামেন্টের অ্যাপিলেট ডিভিশনের যে রায়টা দেখি, সেখানে যেটা বলা হয়েছিল যে এই কনসেপ্টটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল করা বাঞ্ছনীয়। পাশাপাশি সরকার যদি একটা অবজারভেশন ছিল, সরকার যদি মনে করে তাহলে হচ্ছে পরবর্তী দুইটা নির্বাচন তারা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে, তখনকার আওয়ামী লীগ সরকার তারা মনে করেছে অবজারভেশন নেওয়ার দরকার নেই, কারণ অবজারভেশন এটা ম্যান্ডেটরি না, তারা হচ্ছে মূল বার্ডিকটা নিয়েই পরবর্তী জাতীয় সংসদে নির্বাচনগুলো করেছে। এই যে সরকার আজকে এইটা পুনঃস্থাপিত করেছে, কিন্তু বলছে এই নির্বাচনটা হবে এই অবৈধ সরকারের অধীনে, এরপর থেকে পরবর্তী সরকারের পরবর্তী মেয়াদ শেষ হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে নির্বাচনটা হবে। যদি তাই হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ সরকারের আমলে যে 2014 সাল, 2018 সাল এবং 2023 সালের যে ইলেকশনে যে বিতর্কটা হয়, সেই বিতর্কের আসলে সত্যিকার গ্রাউন্ডটা কোথায়? আওয়ামী লীগ সরকারের ভুলটা কোথায়? আওয়ামী লীগ সরকারের কোনো ভুল আমি দেখি না। মানুষের অনেক ধরনের মিসকনসেপ্ট রয়েছে। আসলে বাংলাদেশের ব্যাপারে আলোচনা করতে গেলে আমার এক ধরনের এগুলা বলতেও কষ্ট। এর কারণ হচ্ছে যে প্রদীপদা, এখানে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষের পড়াশোনা কম। পড়াশোনা কম বলতে হচ্ছে যে পুঁথিগত বিদ্যার কথা বলছি না। অনেকেই পিএইচডি করেছে, মাস্টার্স করেছে, প্রচুর, এক একজন তো ডাবল মাস্টার্স। এটা হচ্ছে সে আসলে পড়াশোনাটা ঠিক মতো করে না। আমার বাবা, দ্যাট ইজ ইন দ্য শো, ওকে, দ্যাট ইজ ইন দ্য লাইভ শো। হ্যাঁ, তো যেটা হয়েছে যে এই যে 13th অ্যামেন্ডমেন্ট, যে 13th অ্যামেন্ডমেন্ট রয়েছে, এই 13th অ্যামেন্ডমেন্টের মধ্যে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের রায়ের পুরো সমস্ত কিছু আপনি যা বলেছেন, এই যে আপনি যে কথাটা বললেন, আপনি কি জানেন যে এই 30th অ্যামেন্ডমেন্টের রায়ের ভেতরে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আদালতে লড়াই করেছিল? আপনি কি এটা জানতেন? জি, আমি এটা জানতাম। এবং যে কনসেপ্টটা হচ্ছে যে যেটা দাবি করা হয় যে হচ্ছে যে আপনার জামাত এটা নিয়ে আসছে, সত্যিকার অর্থে এটা না। এই যে একজন মানে অবসরপ্রাপ্ত সাবেক বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, সেই কনসেপ্টটা কিন্তু আওয়ামী লীগের ব্রেইন চাইল্ড। হ্যাঁ, এবং এই যে জাজমেন্টটা, আমি কেন বলেছি পড়ালেখা একটু কম, কারণ হচ্ছে ধরেন আমি মাস্টার্স পাস, মানে মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক সমস্ত কিছু আমার শেষ হয়ে গেল, কিন্তু আলটিমেটলি যদি আপনার আসলে এই পুঁথিগত বিদ্যার বাইরে যদি পড়াশোনা না থাকে, এগুলো হয় কি তখন এই না পড়ে না জেনে কোনো মানুষটার কি আসলে, কত মানুষের ধৈর্য আছে যে এই পুরো রায়টা বসে বসে পড়ার? এই রায়টা পড়লে সে বহুত ইতিহাস জানতে পারবে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো কেন। লম্বা ইতিহাস বলা রয়েছে যে কিভাবে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে ডিস্টর্ট করেছে, কিভাবে নস্যাৎ করেছে, কিভাবে এটাকে শেষ করে ফেলেছে, তারপরে বিচারপতিদেরকে কিভাবে রাজনৈতিক ভাবে ব্যবহার করেছে, নানান ইতিহাস বলা হয়েছে। শুধু বিএনপি না, মানে একদম মানে পুরা বাংলাদেশের হোল হিস্ট্রি নিয়ে আসা হয়েছে। এবং এটা বলা হয়েছে যে দুটি ইলেকশনের কথা যে বলা হয়েছে, সেখানে আবার এটাও বলে দিয়েছে বিচারপতি যে জুডিশিয়ারি থেকে যাতে কোনো লোককে না নেওয়া হয়, অর্থাৎ বিচারপতিরা তখন বাদ করে ফেলেছিলেন। এইটার ফলেই যেটা হয়েছে যে 15তম সংবিধান সংশোধনীর ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে।
হ্যাঁ। এখন এই যে এরা আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আনলো, এতদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, তাহলে 14তম সংসদ নির্বাচন থেকে কেন হবে ভাই? এটা এখন থেকেই হোক। কেন 14তম সংসদ নির্বাচন থেকে হবে? কেন এই সংসদ নির্বাচন থেকে হবে না? হবে না, জি। এতদিন ধরে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলে 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 গলা ফাটালেন, তাহলে সাধারণ মানুষ কি বুঝলো? যে সবই ধান্দাবাজির খেল। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার যাতে থেকে যায় সেটার জন্য আমরা এই আদালতে লড়াই করেছি। এটা তো আমি মুখে বললে, আমি নিজু মজুমদার তো এইসব বললে হবে না, মানুষ বলবে চাপা মারেন। আরেকটা বিষয় নিজুম ভাই, যে সেটা হচ্ছে এই আইনের মানে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে মামলাটা করেছিলেন, তিনি তো একজন আইনজীবী মামলা করেছেন, সেটা তো হচ্ছে যে আওয়ামী লীগের কোনো ব্যক্তি মামলা করেন না। আব্দুল মান্নান সাহেব মামলা করেছে, তাও আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন 1999 সালে। 1999 সালে, হ্যাঁ। তিনি পরবর্তী সময় মারা যান, তার স্থলাভিষিক্ত আরেকজন হন। পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগ এটার একজন প্রতিপক্ষ মানে রেসপন্ডেন্ট হিসেবে তার নাম নথিভুক্ত করেন, বিএনপিও করে। এটাও বলে রাখা ভালো যে বিএনপিও লড়াই করেছে। তো বিএনপি আওয়ামী লীগ উভয় পক্ষই লড়াই করেছে, তাহলে আওয়ামী লীগকে কেন দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চায়নি? আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে। বিএনপি কি করেছে? 2004 সালে আপনার বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছে, যাতে করে বিচারপতি এম কে হাসান বিচারপতি প্রধান উপদেষ্টা হতে পারে, যাতে শেষ বিচারপতি তিনি থাকেন। তারা একটা ট্রিক্স করে তাদের একজন পন্থী, যে লোকটা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল, তাকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য এই ডিস্টর্টটা করেছিল। এই যে শিয়ালের বুদ্ধি, এই যে শয়তানি বুদ্ধি, এই শয়তানি বুদ্ধি করেছে বিএনপি, নষ্ট করেছে বিএনপি, দোষ পড়েছে আওয়ামী লীগের উপরে। অসংখ্য ধন্যবাদ নিজুম ভাই।